আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দেব আপডেটগুলো। ৫ শতাধিক হামলা, ফিলিস্তিনের মতো সিরিয়া দখলে নেমেছে ইসরায়েল। ৫টি মার্কিন জাহাজে ইয়েমেনিদের হামলা, সিরিয়ার ইসরায়েলে ভারী বোমা বর্ষণ অব্যাহত। সিরিয়ায় ইসরায়েলি হামলার তীব্র প্রতিক্রিয়ায় যা বলল রাশিয়া। হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, ইউক্রেনে ফের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে রাশিয়া। সিরিয়া থেকে সেনা প্রত্যাহার, ইসরায়েলকে আহ্বান ফ্রান্সের। মানুষ মারার কসাইখানা প্রকাশ্যে এলো, সেদনায়া কারাগারের ভয়াবহ চিত্র। বাংলাদেশ ইস্যুতে দিল্লির সাথে থাকার আশ্বাস দিয়েও প্রকাশ্যে দ্বন্দ্বে মমতা শুভেন্দু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ৫ শতাধিক হামলা, ফিলিস্তিনের মতো সিরিয়া দখলে নেমেছে ইসরায়েল। সিরিয়ায় বিদ্রোহীদের অভিযানের মুখে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর থেকেই ওই অঞ্চলে জোর সামরিক তৎপরতা শুরু করেছে ইসরায়েল। মনোনিবেশ করছে একের পর এক ভূখণ্ড দখলের দিকে। ইতোমধ্যে গোলান বাফার জোন সাময়িকভাবে নিয়ন্ত্রণে নিয়েছে তারা। সিরিয়া জুড়ে বাড়িয়েছে হামলাও। চলমান অস্থিরতার মধ্যেই যুদ্ধবিধ্বস্ত দেশটির দক্ষিণাঞ্চলে একটি নিয়ন্ত্রিত অঞ্চল গঠনের কথা জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি বলেছেন, সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে সেখানে ইসরায়েলি বাহিনীর স্থায়ী উপস্থিতি থাকবে না, তবে সেটি নিয়ন্ত্রিত হবে। এদিকে আল জাজিরার সিনিয়র রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা বলেছেন, ইসরায়েলের এমন পরিকল্পনার প্রভাব সম্পর্কে আমরা জানি, যা দেখা গেছে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে। তবে কি পশ্চিম তীরের মতোই সিরিয়া দখলে নেমেছে ইসরায়েল? এমন প্রশ্নের উদ্বেগ বাড়ছে বিশেষজ্ঞ মহলে। কাটজ বলেছেন, তিনি সামরিক বাহিনীকে সিরিয়ায় দক্ষিণাঞ্চলে নিয়ন্ত্রিত অঞ্চল গড়ে তোলার নির্দেশ দিয়েছেন। এই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কাটজ। তবে তিনি বলেছেন, এই অঞ্চল গড়ে তোলার লক্ষ্য সিরিয়ায় ভূখণ্ডে সন্ত্রাস প্রতিষ্ঠা এবং সন্ত্রাসীদের সংগঠিত হওয়া প্রতিহত করা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এটাও নিশ্চিত করেছেন, গভীর রাতে হামলা চালিয়ে সিরিয়ার বেশ কয়েকটি নৌযান ধ্বংস করা হয়েছে। আসাদ সরকারের পতনের পর সিরিয়ার একের পর এক সামরিক স্থাপনায় হামলা চালিয়ে আসে ইসরায়েলি বাহিনী। বুধবার গভীর রাত পর্যন্ত ৫ শতাধিক হামলা চালানোর খবর জানিয়েছে তারা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, মঙ্গলবার রাতভর হামলা চালিয়ে আল বাইদা ও লাতাকিয়া বন্দরে নোঙর করা সিরিয়ার নৌবাহিনীর ১৫টি জাহাজ ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। এই হামলার তথ্য স্বীকার করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে, বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার সামরিক স্থাপনাগুলোকে অকার্যকর করার যে পদক্ষেপ নিয়েছে ইসরায়েল, এসব হামলা সেই পদক্ষেপেরই অংশ। ৫টি মার্কিন জাহাজে ইয়েমেনিদের হামলা, সিরিয়ায় ইসরায়েলের ভারী বোমা বর্ষণ অব্যাহত। প্রেস রিভিট প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া আল সারি মঙ্গলবার রাতে ঘোষণা করেছেন যে দেশটির সশস্ত্র বাহিনী ৫টি মার্কিন জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তিনি আরও জানান, ইয়েমেনের সশস্ত্র বাহিনী জিবুতি বন্দর ত্যাগ করার পর ৩টি আমেরিকান সাহায্যে প্রেরণকারী জাহাজ এবং এডেন উপসাগরে ২টি আমেরিকান ডেস্ট্রয়ারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এদিকে বুধবার সকালে ইহুদি ইসরায়েলের বিমান হামলার ফলে সিরিয়ার লাতাকিয়া এবং তার্তুস প্রদেশে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে গণমাধ্যম। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছিল যে তারা সাম্প্রতিক দিনগুলোতে যুদ্ধজাহাজ, বিমানবন্দর, বিমান, ট্যাঙ্ক এবং ক্ষেপণাস্ত্র সহ সিরিয়ার বেশিরভাগ কৌশলগত অস্ত্রের মজুদ ধ্বংস করেছে। বাশার আল আসাদের পতনের পর সিরিয়া জুড়ে হামলা চালাচ্ছে ইসরায়েল। সামরিক স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে। তবে ইসরায়েলের এমন হামলার নিন্দা জানালো রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, সিরিয়ায় দ্রুত স্থিতিশীলতা দেখতে চায় রাশিয়া। পেসকভ বলেন, সিরিয়ায় অব্যাহত হামলা ও গোলান হাইটসে ইসরায়েলি পদক্ষেপের ফলে পরিস্থিতি স্বাভাবিক হতে ভূমিকা রাখবে না। রাশিয়ার ঘাঁটির বিষয়ে খোঁজ খবর নিতে সিরিয়ার নতুন সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে উল্লেখ করা হয়। পেসকভ বলেন, এটা প্রয়োজন, কারণ আমাদের সামরিক ঘাঁটি এবং কূটনৈতিক মিশন রয়েছে সিরিয়ায়। এদিকে দীর্ঘ স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এতে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মদ আল বশিরকে। তিনি আসাদ সরকারের পতনে বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্ব ছিলেন। এক টেলিভিশন ভাষণে মোহাম্মদ আলী বশির জানিয়েছেন, ১ মার্চ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
ইউক্রেনকে লক্ষ্য করে ফের আরেকটি পরীক্ষামূলক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে রাশিয়া। যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা পর্যালোচনায় এমনই হুঁশিয়ারি দেওয়া হয়। তবে এই অস্ত্র ইউক্রেনে চলমান যুদ্ধের গতিপথ নির্ধারণ করতে পারবে বলে মনে করে না ওয়াশিংটন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকা। সংবাদ মাধ্যমটি বলছে, আগামী কয়েকদিনের মধ্যে ইউক্রেনকে লক্ষ্য করে রাশিয়া আরেকটি পরীক্ষামূলক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে বলে যুক্তরাষ্ট্রের এক গোয়েন্দা পর্যালোচনায় বলা হয়েছে। তবে মার্কিন এক কর্মকর্তা বুধবার জানিয়েছেন, এই অস্ত্র প্রায় 3 বছর ধরে চলা যুদ্ধের গতিপথ নির্ধারণ করতে পারবে বলে ওয়াশিংটন মনে করে না। এর আগে রাশিয়া গত 21 নভেম্বর ইউক্রেনের দেনিপ্রো শহরে প্রথমবার তাদের ওরিশনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই আক্রমণকে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে ইউক্রেনের হামলার জবাব হিসেবে অভিহিত করেছিলেন। যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা সাংবাদিকদের বলেন, আমাদের মূল্যায়ন অনুযায়ী ওরিশনিক যুদ্ধক্ষেত্রে যুদ্ধের গতিপথ নির্ধারণ করতে পারবে না। এটা মূলত ইউক্রেনে ত্রাস সৃষ্টি করার আরেকটি রুশ প্রচেষ্টা, যেটা ব্যর্থ হবে। ফ্রান্স সিরিয়ার সীমান্ত বরাবর বাফার জোন থেকে সৈন্য প্রত্যাহার করার জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছে। অন্যদিকে জার্মানি এবং স্পেন জেরুজালেমকে তার উত্তর সীমান্তে বর্তমান সংকটকালে সংযম দেখানোর আহ্বান জানায়। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার বলেছে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে সিরিয়াকে ইসরায়েলের গোলান হাইটস থেকে আলাদা করা অঞ্চল থেকে প্রত্যাহার করা হবে। এতে বলা হয়, ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে বিচ্ছিন্ন অঞ্চলে যে কোনো সামরিক মোতায়েন 1974 সালের বিচ্ছিন্নকরণ চুক্তির লঙ্ঘন। এর আগে রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেন, তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা থেকে বিদ্রোহীরা পরাস্ত করার পর একটি প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে গোলান মালভূমির সিরিয়া নিয়ন্ত্রিত অংশে অসামরিক অঞ্চল দখল করার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ফ্রান্স ইসরায়েলকে বাফার জোন থেকে সরে যেতে এবং সিরিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করার আহ্বান জানায়। ইসরায়েল সিরিয়ার সীমান্তে 235 বর্গ কিলোমিটারের বাফার জোনটি 1974 সালে ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে বিচ্ছিন্নকরণ চুক্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল, যা ইয়ম কিপ্পুর যুদ্ধের সমাপ্তি ঘটায় এবং কয়েক দশক ধরে জাতিসংঘ শান্তিরক্ষীদের দ্বারা পরিচালিত হয়। বাংলাদেশের কথিত আয়না ঘরের মতোই সিরিয়ায় সন্ধান পাওয়া গিয়েছে মানব কসাইখানার। সিরিয়ায় সরকার পতনের পরেই খুলে দেওয়া হয়েছে কুখ্যাত কারাগার শেদনায়ার ফটক। ছাড়া পেয়েছেন বছরের পর বছর ধরে বন্দী হয়ে থাকা কয়েদিরা। কি এই শেদনায়া, কি চলতো সেই বৌদ্ধভূমির 4 দেওয়ালের আড়ালে? বাশার আল আসাদের সবচেয়ে কুখ্যাত কারাগার থেকে পাওয়া ফুটেজগুলো প্রকাশ করেছে যে সিরিয়ার স্বৈরশাসক হাজার হাজার বেসামরিক নাগরিককে আটক এবং নির্যাতনের জন্য ভূগর্ভস্থ কক্ষ এবং শরীরের হাড় ভাঙার জন্য লোহার প্রেস ব্যবহার করেছিল। সিরিয়ার উদ্ধারকারী দলগুলো সোমবারও শেদনায়া কারাগারের ভূগর্ভস্থ গোলক ধাঁধায় আটকে পড়া বন্দীদের কাছে পৌঁছানোর জন্য মরিয়া হয়ে চেষ্টা করছিল। কারাগারে পৌঁছানো প্রথম বেসামরিক ব্যক্তি এবং বিদ্রোহীদের তোলা ক্ষণস্থায়ী ভিডিও ক্লিপ, যা স্থানীয়ভাবে মানব কসাইখানা নামে পরিচিত। আসাদ সরকারের জিজ্ঞাসাবাদ এবং আটকের ভয়াবহতা দেখাতে শুরু করে, যেখানে গণফাঁসি, নির্যাতন এবং যৌন নির্যাতনের কথা বলা হয়। একটি ফুটেজে একটি বড় লোহার প্রেস দেখা যায়, যা হাড় ভাঙা এবং বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য ব্যবহার করা হয়েছিল বলে মনে করা হয়, যখন অজানা নির্যাতনের পদ্ধতির জন্য ব্যবহৃত রক্তমাখা দড়ি মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। অন্যান্য বন্দীরা মুক্তির জন্য গ্রিলের ভেতর থেকে তাদের হাত পা বের করে চিৎকার করছিল। হাঁটতে না পেরে এক ব্যক্তিকে তার ভাঙা শরীরকে কারাগারের মেঝেতে টেনে নিয়ে যেতে দেখা যায়। শেষ কয়েকদিনে বাঁচানোর চেষ্টা অব্যাহত রয়েছে, কারণ সিসিটিভিতে দেখানো হয়েছে যে অনেক বন্দী মাটির নিচে 100 ফুট গভীর অন্ধকূপে আটকে আছে এবং ভারী ইলেকট্রনিক দরজার পেছনে তালাবদ্ধ রয়েছে। সিরিয়ার সিভিল ডিফেন্স গ্রুপ হোয়াইট হেলমেট নামে পরিচিত বলেছে যে তারা বাকি বন্দীদের মুক্তি দিতে 5টি বিশেষায়িত জরুরি দল মোতায়েন করেছে, যার মধ্যে রয়েছে প্রাচীর ভাঙার বিশেষজ্ঞ, লোহার দরজা খোলার ক্রু, প্রশিক্ষিত কুকুর ইউনিট এবং চিকিৎসা সেবা দানকারী।
বাংলাদেশ প্রসঙ্গে দেশটির কেন্দ্র সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। পররাষ্ট্রনীতিতে রাজ্য সরকারের মন্তব্য ন্যায়সঙ্গত নয় উল্লেখ করে দুজনই একই সুরে কথা বলছেন। এরপরও সংখ্যালঘু ইস্যুর সাথে রাজ্যের আগামী নির্বাচন অনেকটা এই মোড়কেই দ্বন্দ্বে জড়িয়েছেন এই দুই নেতা। বুধবার পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার দীঘায় জগন্নাথ দেবের মন্দিরের নির্মাণ কাজ কতটুকু এগিয়েছে তা খতিয়ে দেখতে মন্দির পরিদর্শন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সময় গণমাধ্যমের কথা বলার সময় বাংলাদেশ প্রসঙ্গে মুখ খোলেন তিনি। নিজের বক্তব্যে রাজ্যের কিছু গণমাধ্যমের কর্মকাণ্ডকে প্রশ্নের মুখে দাঁড় করান মমতা। বলেন, কিছু ফেক ভিডিও চলছে, ভারত সরকার প্রতিনিধি পাঠিয়েছে বাংলাদেশে, এটা কেন্দ্র সরকারের বিষয়, আমাদের দেখার কথা নয়। এই সময় ভিসা প্রক্রিয়ার কিছুটা শিথিলতা আনা হয়েছে উল্লেখ করে মমতা বলেন, আমি শুনেছি বাংলাদেশে ভিসা আরো বাড়ানো হয়েছে যাতে ওপার বাংলার মানুষ বেশি করে এপারে আসতে পারে, আমাদের লোকেদেরও ফিরিয়ে আনা হোক যারা আসতে চায়। পুনরায় পররাষ্ট্রনীতির বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন মমতা। বলেন, এটা ভারত সরকারের বিষয়, পশ্চিমবঙ্গ সরকারের বিষয় নয়। এই ইস্যুকে মিসলিড করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ আনেন মমতা। তবে প্রতিবেশী দেশে সংখ্যালঘু নির্যাতন হয়ে থাকলে তার নিন্দা জানানোর পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে কাজ করতে আহ্বান জানান তিনি। সীমান্তে নজরদারি রয়েছে, সেখানেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে না। তবে মমতার এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশ প্রসঙ্গে মমতার আচরণ অনেকটা দ্বিচারিতার মতো উল্লেখ করে শুভেন্দু দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের সঙ্গে প্রতারণা করছেন। শুভেন্দু বলেন, সরকারি অর্থায়নে কোনো মন্দির মসজিদ গির্জা করা যায় না, কিন্তু মমতা সরকারি কোষাগার থেকে অর্থ নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার দীঘা পর্যটন কেন্দ্রে উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দিরের আদলে একটি নকল করে মন্দির তৈরি করেছেন। এটি হিন্দু শাস্ত্র বিরোধী। এ সময় রাজ্যের হিন্দুরা মমতার কাজকে ভালো চোখে নিচ্ছেন না উল্লেখ করে 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূলের জনপ্রিয়তার ধস নামবে বলেও মন্তব্য করেন তিনি। ভোটের আগে অতি হিন্দু প্রেমীর সাজতে মমতা এসব করেছেন। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। 5 শতাধিক হামলা, ফিলিস্তিনের মতো সিরিয়া দখলে নেমেছে ইসরায়েল। 5টি মার্কিন জাহাজে ইয়েমেনিদের হামলা, সিরিয়ার ইসরায়েলে ভারী বোমা বর্ষণ অব্যাহত। সিরিয়ায় ইসরায়েলি হামলার তীব্র প্রতিক্রিয়ায় যা বলল রাশিয়া। হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, ইউক্রেনে ফের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে রাশিয়া। সিরিয়া থেকে সেনা প্রত্যাহার, ইসরায়েলকে আহ্বান ফ্রান্সের। মানুষ মারার কসাইখানা প্রকাশ্যে এলো, শেদনায়া কারাগারের ভয়াবহ চিত্র। বাংলাদেশ ইস্যুতে দিল্লির সাথে থাকার আশ্বাস দিয়েও প্রকাশ্যে দ্বন্দ্বে মমতা শুভেন্দু। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।